রিসোর্স মেথোডোলজি 6 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাটের 14 নম্বর প্রবলেম। এটা আসছিল 18 সাল 7 কলেজ। ফুড 10,000 আর ক্লথ আছে 5,000, হাউস রেন্ট 15,000, তার ফুয়েল আছে 3,000, মিসেলেনিয়াস 7,000, টোটাল মিলে কিন্তু 40,000। এই 40,000 টাকা আমাদের বিভিন্ন খাতে বন্টন করতে হবে, আর এই বন্টনটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। যেমন মনে করেন এখানে 40,000 যদি টোটাল হয়, তার মধ্যে 10,000 কিন্তু সব থেকে বড়, তাহলে এর 15,000 সব থেকে বড়, তাহলে এর জায়গাটা সব থেকে বড় হবে। 10,000 একটু ছোট। আচ্ছা, তারপরে 5,000, 3,000, 7,000 এর এরিয়াগুলো মেপে দেখাতে হবে। এখন আসে এইগুলো কিভাবে দেখাবো। আমরা জানি যেহেতু আমাদের পাই চার্টের কথা বলছে, তাহলে কি করতে হবে? না, পাই চার্টে বলেনি রিপ্রেজেন্ট দিস ফিগার বাই এ সুইটেবল ডায়াগ্রাম। বলেন কি হয়েছে, আরেকবার বলেন। আমি তো বলে দিলাম রিসোর্স মেথোডোলজি 6 নম্বর অধ্যায়ের 1 নম্বর ফরম্যাট 14 নম্বর প্রবলেম। রিসোর্স মেথোডোলজি 6 নম্বর অধ্যায় প্রথম ফরম্যাটের। আচ্ছা, তাহলে পাই চার্ট সবাই পারে, পরিসংখ্যানে 3rd ইয়ারে সবাই করছিলেন এগুলো, এই 2nd ইয়ারে। এখন একটু দেখাই দিলেই ধরতে পারবেন। একটু মন দিয়ে খেয়াল করেন, অন্তর দিয়ে হার্ট অ্যান্ড সোল একত্রিত করেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আসি ফুডের এরিয়া, এগুলো সব দেখাবো, ডিগ্রিতে রূপান্তর করব। তো আমাদের কিন্তু কোথাও পাই চার্ট বলেনি, বলছে কি দিস ফিগার বাই এ সুইটেবল ডায়াগ্রাম। এই ফিগারগুলো এটা উপযুক্ত ডায়াগ্রামে উপস্থাপন করেন। উপযুক্ত ডায়াগ্রাম এখানে আমরা বার চার্ট দেখাতে পারি, বার ডায়াগ্রাম, অথবা হিস্টোগ্রাম দেখাতে পারি। উপযুক্ত বলেছে তো, যে কোনো একটা গ্রাফে আনলেই হবে, অথবা পাই চার্টও আনতে পারি। তো এই ধরনের আইটেমগুলো সাধারণত পাই চার্টে দেখানো ভালো। তাহলে আমরা ডিগ্রি রূপান্তর করব পাই চার্ট দেখানোর জন্য। আমরা জানি একটা বৃত্তের পরিধি 360 ডিগ্রি। দ্য ক্যালকুলেশনের টেবিল ফর ডিগ্রি, তাহলে একটা পাই চার্ট তৈরি করলাম, পাই টেবিল বলা হয় এটাকে। সাব্বির খেয়াল করছেন? ফুড, ক্লথ, হাউস রেন্ট, ফুয়েল, মিসেলেনিয়াস, এগুলো সব লিখলাম। এর অ্যামাউন্টগুলো উপরে দেওয়া ছিল, এই অ্যামাউন্টগুলো সব বসালাম। টোটাল যোগফল কত লেখা ছিল? 40,000, এটাও লিখলাম। এবার ডিগ্রি বানাচ্ছি, দেখেন 40,000 দিয়ে 10,000কে ভাগ করলাম, 10,000 ভাগ 40,000 গুণ 360 ডিগ্রি, এতে আসে ফলাফল 90 ডিগ্রি। এরপরে 5,000 ভাগ 40,000 গুণ 360, এতে আসে 45 ডিগ্রি। 15,000 ভাগ 40,000 গুণ 360, এতে আসে 135 ডিগ্রি। 3,000 ভাগ 40,000 গুণ 360, এতে 27 ডিগ্রি। এরপরে 7,000 ভাগ 40,000 গুণ 360, এতে আসে 63 ডিগ্রি। এই ডিগ্রিগুলো যোগফল অবশ্যই 360 হবে। এবার আমরা একটা সাদা কাগজ নিলে হবে। পাই চার্টের জন্য গ্রাফ পেপার প্রয়োজন হয় না, জরুরি না, যদি কেউ গ্রাফে করতে পারে, তবে সাদা কাগজে লিখলে হবে। হ্যাঁ, কিছু অঙ্কে দেখি যে এরপরে সিএফ বসে, মানে ডিগ্রির পরে, মানে এটা কিসের জন্য? কিউমুলেটিভ করেছে, তাই? হ্যাঁ। ও, এটা দেখাচ্ছে যদি আবার বলে যে ওয়াজিব দেখাও, তাহলে ওয়াজিবের জন্য কিউমুলেটিভ করতে হয় না। তাহলে সেম অঙ্কে কিন্তু তারপরে পাশে ওটা দেখাইছে। আচ্ছা, পাই চার্ট করতে হলে আমাদের এই পর্যন্তই যথেষ্ট, ডিগ্রি পর্যন্ত দেখানোর পরে আর সিএফ লাগবে না। আর যদি সিএফ করা হয়, সিএফটা মূলত করা হয় হচ্ছে আমাদের ওয়াজিব কার্ভের জন্য। আর যদি ওয়াজিব কার্ভ না বলে, তাহলে আমাদের এই ডিগ্রি পর্যন্ত যথেষ্ট, আর দরকার নেই। আমাদের যে পার্সেন্টেজ করা হয়েছে, পার্সেন্টেজ দরকার নেই, সবসময় ডিগ্রিতে রূপান্তর করা ভালো, তাহলে আমাদের চাঁদায় মাপতে সুবিধা হয়। এখন আসেন, চাঁদাটা আমরা প্রথমে জানি যে 180 ডিগ্রি চাঁদা দেওয়া থাকে,
তো 180 ডিগ্রি দুই পাশ দিলে কিন্তু 360 ডিগ্রি হয়ে যায়। কম্পাস দিয়ে ঘোরানো যায় অথবা চাঁদা উল্টায়ে এই পাশ ওপাশ করে এরকম ভাবে একটা বৃত্ত তৈরি করা যায়। এই বৃত্তের ভিতরে কার কতটুকু জায়গা দেখাচ্ছি। প্রথমে ফুট 90 ডিগ্রি, তাহলে আমাদের ফুট এই পাশ থেকে শুরু হবে, এখান থেকে আমাদের 10 20 30 40 50 60 70 80 90 পর্যন্ত হয়েছে। আচ্ছা, এরপরে বলছে 45 ডিগ্রি, তাহলে এখানে একটু মাপের একটু গড়মিল আছে, কিন্তু আপনাদের যেন গড়মিল না হয়, এই 45 ডিগ্রি এখান থেকে লিখবো, স্কেল আবার এখানে ধরবো কিন্তু সাদাম 10 20 30 40 45। এরপর এটা কত আছে সাবের 135 ডিগ্রি, তাহলে এটা হলো 135 ডিগ্রি। এখান থেকে শুরু করলাম চাঁদা দিয়ে 10 20 30 40 এভাবে 135 ডিগ্রি। এরপরে 27 ডিগ্রি, এই যে 27 ডিগ্রি। এরপরে 63 ডিগ্রি, এবারে 63 ডিগ্রি। আমার এই চিত্রের মাপ একটু কম বেশি হয়ে গেছে, এখানে 45 ডিগ্রিটা একটু ছোট হয়ে গেছে বেশি। যাই হোক, এটা সমস্যা না, আপনার যে গ্রাফটা করবেন এটা মেপে নেবেন। আর সাদায় যে লেখা আছে এটা কি মাপতে পারেন আপনারা বাস্তবে? আচ্ছা, আমি একবার বলি, মনে করেন যে সাদা আপনি এই গোলটা আগে তৈরি করবেন কি হবে। প্রথমে সাদা অর্ধেক বসাই, এক পাশ থেকে টান দিয়ে সোজা এই পর্যন্ত নিয়ে আসবেন, আবার সাদাটা উল্টো এই পাশে দেন, দিয়ে আবার এই পাশে টান দিয়ে এটা গোল হয়ে গেল। আচ্ছা, এবার শুরু করবেন কি হবে। প্রথমে আমরা ফুট শুরু করবো, তাই না? তাই চাঁদা আমি বসাই দিলাম, এইভাবে একটা অর্ধেক বসাই দিলাম, চাঁদা এই পর্যন্ত চলে আসলো অর্ধেক। এবার এখান থেকে গুণা শুরু করব, এখানে দেখবেন কি 0 10 10 বার করে 10 20 করে দেওয়া, 10 20 30 40 এভাবে এই 90 ডিগ্রি পর্যন্ত আসতে হবে। যদিও 90 ডিগ্রির আগেই আমার এখানে মাপটা ভুল আছে, এই 90 ডিগ্রি আসলে এখানে একটা দাগ দিবেন, দিয়ে বাস এখান থেকে সোজা করে স্কেল দিয়ে টাইনে এখান থেকে নিয়ে যাবেন। এটা কালো করার দরকার নেই, রং করার দরকার নেই, এর ভিতরে লিখে দিবেন ফুট। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি তো। না, কি অবস্থা, একটু তো 360 ডিগ্রি, তো ওটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, একটু 90 ডিগ্রি। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগই তো, এখান থেকে আমরা গুণে নিলে হবে 90 ডিগ্রি হবে। স্যার তো বললেন স্যার মাপটা বলেছি, মাপটা ঠিক আছে, আপনি আপনার মাপ মতো করবেন। আমরা বলছি এইখানে আমি এইটা তো বললাম যে একটু ঘোরানো আছে, সমস্যা নেই, 4 ভাগের 1 ভাগ 90 ডিগ্রি আপনি করে নিন। এবার 45 ডিগ্রি, 90 এর অর্ধেক হবে 45 ডিগ্রি, ঠিক কিনা? এরপরে 135 ডিগ্রি, তারপরে 27 ডিগ্রি, এরপরে 63 ডিগ্রি। এই ডিগ্রিগুলো যোগফল দেখবেন যে মিলে যাবে 360 ডিগ্রি, কারণ যে কোনো বিন্দুর যে কোনো বৃত্তের পরিধি 360 ডিগ্রি। কি বুঝতে পারছেন কথা? এখানে দেখাচ্ছে কি যে ডাইন দিক থেকে শুরু করলে ভালো হয়, তো বাম দিকে যারা করবে না করে ভালো, ডাইন দিক থেকে নিয়ে ভালো। আচ্ছা, এবার আসেন, তাহলে এখানে আমরা চিত্র দিছিলাম বলে প্রত্যেকটা চিত্রের নাম লিখে দিছিলাম, যে ফুট এই চিত্র। আবার তো এটা কালো করা হয়নি, কালোটা ফোটা ফোটা হয়ে গেছে। আচ্ছা, এর ভিতরে কোনো চিত্র দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ভিতরে লিখে দেবেন ফুট 90 ডিগ্রি, তারপরে লিখবেন কুলাত 45 ডিগ্রি, এর ভিতরেই লিখবেন হাউস রেন্ট 135 ডিগ্রি, ফুয়েল লাইটিং এই যে 27 ডিগ্রি, এরপরে মিসেলিনিয়াস 270 ডিগ্রি, বাস। ওকে, তাহলে আমরা এরপর আসি, আর তো কোনো সমস্যা নেই, গ্রাফের সমস্যা আছে? আমরা দ্বিতীয় ফরম্যাটে যেতে পারি কিনা? আচ্ছা, পরিসংখ্যান আমরা এখানে কি কি শিখাবো আর একবার একটু বলি। আজকে মনে হয় কিছু নতুন স্টুডেন্ট আছে যারা এর আগে ক্লাস করেনি বা পায়নি। বলেন স্যার, মিডিয়ানের এই যে সূত্রটা আছে না, মিডিয়ান নির্ণয় করার জন্য। হ্যাঁ, লেস দ্যান ওয়াজিব, মোর দ্যান ওয়াজিব। মিডিয়ানের সূত্র নির্ণয় করার জন্য মোর দ্যান ওয়াজিব আর লেস দ্যান ওয়াজিব আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ওইটা একটু ওই যে ম্যাথে যেভাবে করে ওইটা একটু বুঝাই দিন। এখানে খেয়াল করেন, আমরা শিখবো আছে প্রথমে ডিস্ট্রিবিউশন টেবিল, এক নম্বর ফরম্যাট। হ্যাঁ বলেন।
স্যার আমি যে আপনার বইগুলো কিনেছিলাম স্যার এই বইটা আমি পাইনি রিসার্চ মেথোডোলজির বইটা আসলে আমি দিইনি। এই বইটা আমি দিইনি তো। রিসার্চ মেথোডোলজি আমি যেটা ছাপাতে পারিনি, এই জন্য গ্রুপে পিডিএফ দিয়ে দিছি। তামান্না বলছেন তাই না? হ্যাঁ, আমি ওই যে আপনার গ্রুপে দেওয়া আছে পিডিএফ, ওইটা একটু ডাউনলোড করে নেবেন। আচ্ছা দেখেন, এইগুলো সব পাবেন ওখানে। প্রথমে ডিস্ট্রিবিউশন টেবিল, এটা আমাদের গ্রাফ টেবিল শিখতে হবে। এরপর 2 নম্বরে শিখতে হবে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। এরপরে 3 নম্বরে শিখতে হবে মেজার্স অফ ডিসপারশন। 4 নম্বরে শিখতে হবে কোরিলেশন। 5 নম্বরে শিখতে হবে ইন্ডেক্স নাম্বার। এইগুলো আমরা সব দেখছিলাম। এই যে মিডিয়ান না কে যেন বললো, লেস দ্যান মোর দ্যান। হ্যাঁ, এইটার ভিতরে এখানে ম্যাথ না, ম্যাথটা আমাদের 2 নম্বর ফরম্যাটে দেয়, দেখাও এখানে না, ওটা আমাদের 2 নম্বর ফরম্যাট। হ্যাঁ, এই যে 2 নম্বর ফরম্যাট, সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার যে প্রবণতা থাকে এটাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। এর পরিমাপ আছে কয়টি? 6টি। সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপ কয়টি? 6টি। আচ্ছা, আমরা গ্রাফ শিখাইছি, টেবিল শিখাইছি 3টা, আর গ্রাফ শিখাইছি 6টি। 6টি নাম মনে আছে তো? সেই নামগুলো কেউ ভুলে গেছে মানে, তাই না? প্রথমে ছিল পাই চার্ট, হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, ওয়াজিব কার্ভ। এই 6টা শেষ হয়ে গেছে। এখন আমরা শিখাবো 6টা সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপ। সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপ আছে 6টা। কি কি? প্রথম পরিমাপ হবে অ্যারিথমেটিক মিন, তারপরে হবে মিডিয়ান, এরপর হবে মুড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, কোঅর্ডিনেটিক মিন। এই 6টা শিখবো। আমি এখানে লিখে দিয়েছি প্রথম বেসিস অ্যারিথমেটিক মিন। স্যার একটা অঙ্কে বলছিল কি যে হিস্টোগ্রাম, পলিগন আর হচ্ছে আপনার কার্ভ, এই 3টা নির্ণয় করতে বলছে। স্যার ওইটা আপনি 2টা দেখাইছেন যে পলিগন আর আপনার কার্ভ। হিস্টোগ্রাম কি ওইটা কি আলাদাভাবে করা লাগবে? না, হিস্টোগ্রাম তোর মধ্যেই আছে, ওই অঙ্কটা এখানে আছে, এই যে ওর ভিতরেই দেয়া আছে। আচ্ছা, আবার পিছনে ফিরলাম। এই অঙ্কটা বলছিল ও ড্র হিস্টোগ্রাম। এই যে হিস্টোগ্রাম, এর ভিতরে যে সাদা সাদা না, এটা হিস্টোগ্রাম। হ্যাঁ, আমি তো ওইটা হিস্টোগ্রাম জানি, কিন্তু ওইটা কি আর আলাদাভাবে ওইভাবে দেয়া লাগবে না? যেহেতু পলিগন আর কার্ভ দেখানো আছে, ওইটাই হিস্টোগ্রাম আর পলিগন একসাথে দেওয়া আছে, ওটাই হবে। প্রথমে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন আমাদের শিখতে হবে। আচ্ছা, প্রশ্ন করা হয়েছে মার্কস অফ ওপেন বাই 10 স্টুডেন্ট আর গিভেন বিলো। 10 জন স্টুডেন্ট নিচে মান দেওয়া হলো। এই যে 10 জন স্টুডেন্ট নাম্বার পেয়েছে কেমন? 40, 30, 80, 70, 50, 20, 48, 95, 12 এবং 88, 88। কমপ্লিট দা অ্যারিথমেটিক মিন। এদের মানের গড় বের করে দেখান। গড়ের সংজ্ঞা কি? গড়ের সংজ্ঞা বাংলায় আমরা বলি রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করিলে গড় পাওয়া যায়। রাশি আছে কয়টা এখানে? 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10, কারণ এখানে 10 জন স্টুডেন্ট। তাহলে 10টা মান যোগ করে 10 দিয়ে ভাগ করলে তো এভারেজ হয়ে যায়। কিন্তু পরিসংখ্যানিক গাণিতিক এইভাবে আমরা করব না, আমরা একটু সূত্রের মাধ্যমে দেখাবো। এই যে সূত্র, আসলে রাশিগুলো যোগফল, এই সামেশন মানে যোগফল। তাহলে এক্স আছে কয়টা রাশি? 10টা রাশি। এই রাশিগুলো যোগফল হয়েছে 533। ভাগ করব কি দিয়ে? রাশিগুলো সংখ্যা দিয়ে। সংখ্যাটা হলো এন এর মান, বাস ভাগ করে দিলাম, গড় চলে আসলো। এই তো কথা, সহজ আছে না? তাহলে গড় পেয়ে গেছি আমরা 53.30। তাহলে 10 জন স্টুডেন্ট গড় নাম্বার পেয়েছে তারা 53.30। এটা আবার 2টা পদ্ধতি আছে। আমি যে পদ্ধতি করাইছি এটা কিন্তু ডাইরেক্ট পদ্ধতি বলা হয়। এর আবার শর্টকাট মেথড আছে। তো এখন এই মুহূর্তে আমাদের শর্টকাট আর শেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট করে গেলেই হবে। 2 নম্বর প্রশ্ন বলছে কম্পিউট দ্য মিন এন্ড মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যমান। আচ্ছা, মধ্যমান
মাঝ বরাবর কে অবস্থান করছে এটা দেখতে হবে। মধ্যমান নির্ণয় করতে হলে এলোমেলো মানগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজায় নিতে হয়। অবশ্যই আমি লেখার সময় সাজাই নিয়েছিলাম, ছোট থেকে বড়ই নিয়েছিলাম। সব থেকে ছোট ছিল 12, তারপরে 20, তারপরে 30, 40, 48, 50, 70, 80, 88, 90, 95। এখন বলেন তো এর ভিতরে মিডিলে কে অবস্থান করতেছে? মিডিলে অবস্থান করতে গেলে জোড় আর বেজোড়ের একটা ব্যাপার আছে। যদি জোড় হয় তাহলে মিডিলে কিন্তু দুইটা মান অবস্থান করে, অর্থাৎ মিডিলে কেউ অবস্থান করে না, মনে করি এইটাই অবস্থান করতেছে। দেখেন তো এখানে এই যে দাগটা, এই দাগটা মিডিলে আছে না, দাগটা এই উপরেটা, এই দাগটা মিডিলে আছে, উপরে আছে 5টা মান, নিচে আছে 5টা মান, তাহলে মিডিলে আছে এই দাগ। এখন দাগের উপরে তার কোনো ইয়ে নেই, ফিগার নেই, তাহলে কাজ হবে কি, উপরে যে মানটা 48 আর নিচে যে মানটা আছে 50, এই দুটো যোগ করতে হবে। এই দুটো যোগ করে কত পাবো আমরা? 98। এই 98 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 49। তাই সে 49 হবে আমাদের অ্যান্সার। মিডিলে এখন অবস্থান করছে এই দুইটা মান, ঠিক তো নাকি? সবাই মনে হয় খেয়াল করতেছে না। এখন এইটা জোড় হয়েছে বলে এই অবস্থা। যদি বেজোড় হইতো, যেমন এখানে যদি 9টা মান থাকতো, তাহলে কিন্তু আমাদের মিডিলে একটা পড়তো, এটা বাস, এটাই বলতাম মিডিয়ান। যদি এখানে 11টা হইতো তাহলে আমাদের এটা পড়তো মিডিয়ান। কিন্তু যখন এই 12 হবে তখন কিন্তু আবার ওই দুইটা মান একসাথে, তাহলে জোড় হলে সিম্পল সিরিজের ক্ষেত্রে এটা হয়। জোড়ের সূত্র লিখলাম n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম। আচ্ছা, n এর মান 10, একে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 5, তাহলে 5তম পদ, এবং 5 আর 1 6, 6তম পদ। 5তম আর 6তম এই মানটা খুঁজে আনতে হবে। এর জন্য আমাদের কিউমুলেটিভ করতে হবে, এগুলো কিউমুলেটিভ করতে হবে ফ্রিকোয়েন্সি। প্রথমে 1 আর 1, 2 আর 1, 3 আর 1, 4 আর 1, 5 আর 1, 6 আর 1, 7 আর 1, 8 আর 1, 9 আর 1, 10 ক্রমে যোজিত, এটা ক্রমে ক্রমে যোগ হয়েছে। বলেন তো এখানে পঞ্চম পদ এটা আর ষষ্ঠ পদ এটা, এই দুইটার মান 48 এবং 50, এই যে লিখলাম। পঞ্চম পদ 48, ষষ্ঠ পদ 50, দুইটা মান যোগফল 98 ভাগ 2, এতে আসে 49, অতএব অ্যান্সার হলো 49। কে সবাই বুঝতে পারছে মিডিয়ান? 2 নম্বরে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোড একসাথে 3টে মান চাওয়া হয়েছে। এখন কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজের মানগুলো এখানে বসালাম। সিরিজ 60 থেকে 62, 2 করে ব্যবধান, 62, 64, 66, 68, 70, 72। আর সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নাম্বার দেওয়া আছে এখানে 5, 18, 42, 20, 8 এবং 7 সব মিলে 100। এখন মিড ভ্যালু দেখাবো। 60 এবং 62 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিড ভ্যালু হয়ে যাবে। মিড ভ্যালু কেন করব? এক্স বানানোর জন্য। কারণ কি? আচ্ছা, আমি আগে এই দুইটা বলে আমি সূত্র দেখাই, তারপরে কারণ বললে বুঝতে পারবে। প্রথমে লিখতে হয় যে অ্যারিথমেটিক মিনের সূত্র কি। ওই নো দ্যাট আমরা জানি অ্যারিথমেটিক মিনের সূত্র হলো সামেশন fx ডিভাইড বাই n, n এর মান 100, fx। এখন f তো আছে, x তো নাই, এখানে আছে ক্লাস ইন্টারভেল, x বানাতে হবে। x বানানোর সিস্টেম, প্রথম সীমানা শেষ সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 আর 62 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হলো 61, 62 64 যোগ করে 2 দিয়ে ভাগ করে 63, তাহলে 61 63 65 67 69 71, এই হলো আমাদের x এর মান। এবার f আর x গুণ করব, fx হয়ে যাবে। তাহলে fx কিভাবে বানাচ্ছি? f আর x গুণ করছি, 5 আর 61 গুণ করলে হয় 305, এরপরেরটা গুণ করে 1134, এরপরে 2730, এইভাবে কন্টিনিউ। 6558, 6558 কে 100 দ্বারা ভাগ করিলে 65.58।
কি ক্লিয়ার না সবাই? 65.58 অ্যারিথমেটিক মিন হয়ে গেল। এবার আসি মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যমান। কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ানের সূত্র আলাদা। এখানে আমাদের লোয়ার লিমিট আর হায়ার লিমিটের একটা ব্যাপার আছে বলে এল দ্বারা শুরু করতে হয়। তাই মিডিয়ানের মান আমরা এই সূত্রে লিখলাম। উই নো দ্যাট, আমরা জানি মিডিয়ানের সূত্র কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এল প্লাস উপরে n ভাগ 2 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফএম ইনটু ক্লাস ইন্টারভেল। n কি? নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এখানে কত আসছিল? 100। পিসিএফ মানে প্রি কিউমুলেটিভ অফ মিডিয়ান ক্লাস, এল মানে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, এফএম মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, ক্লাস ইন্টারভেল, সিতে ক্লাস ইন্টারভেল। এখন সবই বললাম মিডিয়ান ক্লাস, তো মিডিয়ান ক্লাস কই? মিডিয়ান ক্লাসটা বের করে নিতে হয়। সূত্র হলো n ভাগ 2 তম আইটেম, n হচ্ছে 100 ভাগ 2, ভাগ করলে কত আসে? 50তম আইটেম। 50তম আইটেম, এটা আমাদের সিএফ করতে হবে। ফ্রিকোয়েন্সি সিএফ করলাম কিউমুলেটিভ, 5 আর 18 কত হয়? 23। 23 আর 42 65, 65 আর 20 85, 85 আর 8 93, 93 আর 7 100। ক্লিয়ার? এখন বলেন 50 আছে কোথায়? 23-এর মধ্যে কি 50 আছে নাকি 65-র মধ্যে আছে? 65-র মধ্যে আছে। এখন এই শ্রেণীতে আমাদের লোয়ার লিমিট কত? 64, এফএম কত? 42, পিসিএফ কত? 23। এই আমাদের মান। প্রথম মিডিয়ান ক্লাস পেয়ে গেলে আর সব মান পাওয়া যায়। তাহলে এলতে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস 64, এন তো আমরা জানি। পিসিএফ মানে কিউমুলেটিভ, প্রি কিউমুলেটিভ অফ মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী, আর এফএম মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাসের গণসংখ্যা ফ্রিকোয়েন্সি, আর মিডিয়ান ক্লাস তো বলেই দিলাম 64 থেকে 66। এই হচ্ছে আমাদের কাহিনী। এখানে 50 পেয়েছি কোথায়? 50তম আইটেম হুইচ লাইস ইন সিএফ 65, যেটা 65-র মধ্যে পাওয়া গেছে। সুতরাং এবার ক্লাস ইন্টারভেল তো 2 করে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি 65.29। অ্যান্সার শেষ, 65.29। হ্যাঁ, এগুলো সূত্রগুলো আসলে এভাবে মুখস্থ করা লাগে না। আমি এখন তো দেখা যাচ্ছে যে শর্টকাটে দেখাতে হচ্ছে, এটার উপর ডিটেলস আলোচনা করেছি। মিডিয়ান নিয়ে আমি আলোচনা করেছি একটা ক্লাস, শুধু মিডিয়ানের উপরে, ওইগুলো দেখতে হয়। তাহলে কি বেসিক তৈরি হয়ে যায়, ফিগার যে হবে দিক না কেন আমরা পেরে যাবো। যেমন মুড নিয়ে আমি একটা ক্লাস দিছি, মুডের উপর কিভাবে মুড তৈরি হয়। এখন তো আজকে একসাথে সবগুলো দেখাবো, তাহলে তো একটু সংক্ষিপ্ত হবেই। হবে। এখন আসেন, এর ভিতর থেকে বলছে মুড বের করেন। তাহলে মুড হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে, মুড শ্রেণী সেখানে। আচ্ছা বলেন তো, এই ডিস্ট্রিবিউশনের ভিতরে সব থেকে বড় গণসংখ্যা কোনটা? 42। আমরা খুঁজে পেয়েছি 42 হলো এই ডিস্ট্রিবিউশনের ভিতরে সর্বোচ্চ গণসংখ্যা। এটা ইংরেজিতে লিখতে হবে। তাহলে ইংরেজিতে সেন্টেন্সটা কিভাবে সাজাতে হবে? আমরা খুঁজে পেয়েছি এই ডিস্ট্রিবিউশনের ভিতরে 42 হলো সর্বোচ্চ গণসংখ্যা, সুতরাং মোডাল ক্লাস হবে 64 থেকে 66। ইংরেজিতে লিখতে হবে, বাই দ্য ইন্সপেকশন উই ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি, মোডাল ফ্রিকোয়েন্সি ইজ 42। তাহলে বাই দ্য ইন্সপেকশন মানে কি? আমরা খুঁজে পেয়েছি, তদারক করে পেয়েছি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 42। সো মোডাল ক্লাস 64 থেকে 66। তাহলে আমরা এটা এখানে লিখবো, এই যে মুডের সূত্র লিখলাম, লোয়ার লিমিট এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু ক্লাস ইন্টারভেল। এখন আমি এটা লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস, এই মোডাল ক্লাস পাবো কোথায়? নাও বাই দ্য ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 42। সো মোডাল ক্লাস 64 থেকে 66, 64 থেকে 66 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 64 থেকে 66
এখানে আমাদের লোয়ার লিমিট কত 64। আচ্ছা এখন আমরা ডেল্টা দেখাবো। ডেল্টা কি? ডেল্টা হলো ডিফারেন্স বিটুইন দ্য মোডাল ফ্রিকোয়েন্সি মাইনাস প্রি মোডাল ফ্রিকোয়েন্সি। আর ডেল্টা টু ডিফারেন্স বিটুইন দ্য মোডাল ফ্রিকোয়েন্সি মাইনাস পোস্ট মোডাল ফ্রিকোয়েন্সি। এবার আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা এটা হলো আমাদের মোডাল, এর আগেরটা ছিল 18। যদি আমি 42 থেকে 18 বাদ দিই তাহলে ডেল্টা 1 পাওয়া যাবে, আর 42 থেকে যদি 20 বাদ দিই তাহলে ডেল্টা 2 পাওয়া যাবে। এই জন্য এটাকে বলা হয়েছে পোস্ট মোডাল, ওটা হচ্ছে প্রি মোডাল। ক্লিয়ার? এখন আমি মান দেখাচ্ছি। ডেল্টা 1 হলো 42 থেকে 18 বাদ, ডেল্টা 2 হলো 42 থেকে 20 বাদ। ওটা পেয়েছি 24, এটা পেয়েছি 22, ক্লাস ইন্টারভ্যাল 2, আর লোয়ার লিমিট তো 64। মানগুলো বসিয়ে দিলাম, পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা। উপরের ফর্মুলায় মানগুলো বসিয়ে পাই, মানগুলো ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আসলো 65.04। কে সাবির বুঝতে পারছেন? আর স্যার একজন গুরুত্ব মেসেজ দিতে স্যার বুঝতে পারতেছি রেকর্ড করা আছে। হ্যাঁ এগুলো রেকর্ড করা আছে। এছাড়াও আমি এই ক্লাসগুলো আগে রেকর্ড করে রাখছিলাম। হ্যাঁ আচ্ছা দেখেন 3 পরে 4 নম্বরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, অলসো কমেন্ট অ্যাবাউট দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন। কি বলেছিল সাব্বির এখানে? কম্পিউট দ্য মিন, মিডিয়ান অ্যান্ড মুড। মিন, মিডিয়ান এবং মুড বের করেন, এরপরে কমেন্ট করেন। কমেন্ট আমরা কি লিখবো দেখেন, বলছে মিন হচ্ছে আমাদের 65, মিডিয়ান হচ্ছে 65.29, এটা ছিল 65.85, আর এটা হচ্ছে 65.29, মানে একটু কমে গেছে। আর মুড কিন্তু আরো কমে গেছে 65.04। তাহলে মুডের মানটা আস্তে আস্তে ছোট ছোট হয়ে আসছে, ঠিক না? বড় থেকে ছোট হয়ে আসছে। কি কারো সমস্যা হয়েছে নাকি? প্রেজেন্টেশন আপনাদের কাছে বুঝতে পারে না। আসাদুজ্জামান, হ্যাঁ আসাদুজ্জামান হচ্ছে স্ক্রিন শেয়ার করে ফেলেছি তো এই জন্য এরকম হয়ে গেছে। দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন কমেন্ট, আমরা এখানে বললাম এক্স বার ইজ গ্রেটার দ্যান মিডিয়ান, গ্রেটার দ্যান মুড। দেখা যাচ্ছে না স্যার, আর দেখতে পাচ্ছি না। আসাদুজ্জামান শেয়ার করেছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার, আমার অডিও গুলো একটু অফ করে দিন। এবার সম্ভবত দেখা যাবে, দেখা যায়? স্যার আমি আপনার কথা শুনি না। হ্যাঁ এবার শুনেন, এবার শোনা যাচ্ছে? দেখেন কমেন্টটা আমরা দেখলাম অ্যারিথমেটিক মিন সবথেকে বড়, তারপরে দ্বিতীয় পজিশনে ভুলে গেছেন স্যার মিডিয়ান, তারপরে মোড। আচ্ছা এখন আমাদের মিন, মিডিয়ান এবং মোড, নেচার অফ দ্য ডাটা ইজ পজিটিভ, সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ স্কিউড। এখন আছে কি যে অ্যারিথমেটিক মিন বড়, তারপরে মিডিয়ান, তারপরে মোড। এই হচ্ছে আমাদের কমেন্ট। মন্তব্য হলো যে গড়, গাণিতিক গড় বড় হয়েছে, তারপরে মিডিয়ান হয়েছে, তারপরে মোড একটু মানটা ছোট হয়েছে, আর এটাকে পজিটিভ ফিগার বলা হয়। যদি এমন হইতো মোডটা বড় হইতো, তারপরে মিডিয়ান, তারপরে লাস্টে অ্যারিথমেটিক মিন থাকতো, তাহলে এটাকে নেগেটিভ বলা হতো। এর নেচারটা কি হতো? নেগেটিভ। আবার কে শেয়ার দিছে স্যার? এবার শেয়ার দিছে কে? আচ্ছা আপনারা শেয়ার করতেছেন কেন? দীপা মিতিকে উনি শেয়ার করছেন। যেই শেয়ার করতেছে সে ভুলে যাচ্ছে, ভুলে করতেছে, অবশ্যই ইচ্ছা করে করতেছে না, কিন্তু হয়তো বুঝতে পারতেছে না। তাই এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। ওকে আচ্ছা এবার আসেন আরেকটা সহজ একটা অঙ্ক শেখায়, কম্বাইন। এগুলো আসে
The mean of 100 workers in a factory remaining. আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? The mean of 100 workers in a factory running in 2 shift. বসে একটা ফ্যাক্টরিতে 100 ওয়ার্কার আছে, তারা কাজ করে থাকে 2 শিফট, 2 শিফটে কাজ করে, of 60 and 40 ওয়ার্কার্স রেসপেক্টিভলি। এক শিফটে 60 জন কাজ করে, তারা চলে গেলে আরেক শিফটে 40 জন কাজ করে। এমনভাবে মোট 100 জন ওয়ার্কার কাজ করে থাকে ওই ফ্যাক্টরিতে। ইস টাকা তারা বেতন পায় 38, তারা গড় বেতন পায় 38 টাকা পার হেড। দ্য মেইন ওয়েজেস, এটা কে? দীপা 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 বুঝতেছে না কোন জায়গায়? ও স্যার দীপা শুধু মানে ই করতেছে, স্ক্রিন শেয়ার করতেছে। এটা দেখছি দীপা না সাবজেক্ট। আচ্ছা এখন দেখা যাচ্ছে, দেখেন তো। আচ্ছা এখন আসেন, আমরা যেটা পড়াচ্ছিলাম যে 100 জন ওয়ার্কার তারা 2 শিফটে কাজ করে, একটা শিফটে 60 জন আর একটা শিফটে 40 জন, আর তাদের 100 জনের গড় বেতন 38 টাকা, টোটাল কম্বাইন্ড গড়। দ্য মিন ওয়েজেস অফ 60 ওয়ার্কার ওয়ার্কিং ইন দ্য মর্নিং, যারা মর্নিং শিফটে কাজ করে 60 জন, তাদের বেতনের গড় দেখা গেছে 40 টাকা। Find out the mean wages of the working in evening shift. ইভিনিং শিফটে যে 40 জন কাজ করে তাদের বেতনের গড় কত, এটা বের করতে হবে। এখন আসি, প্রথমে 100 জন, এটা হলো টোটাল, 60 জন এটা হলো N1, আর 40 জন N2। আচ্ছা এবার আসি, এখানে হচ্ছে আমরা কম্বাইন্ড এক্স বার, এক্স বারের মান আছে 38, কম্বাইন্ড এক্স বারের মান 38 টাকা। আচ্ছা এরপরে যখন আমরা দেখলাম যে 60 জনের গড় দেওয়া রয়েছে 40 টাকা, এটা হলো এক্স বার 1, তাহলে এক্স বার 1 হলো 40 টাকা বেতন পায়। আর 40 জনের গড় যেটা, ওটা হলো এক্স বার 2, কিন্তু এটা দেওয়া নেই, তো এক্স বার 2 হট দেওয়া আছে। N1 60 জন, N2 40 জন, এক্স বার 1 40 টাকা, এক্স বার 2 দেওয়া নেই, বের করব। কম্বাইন এক্স বার দেওয়া আছে, টোটাল গড় হচ্ছে 38 টাকা বেতন। আচ্ছা তাই আমরা লিখলাম এক্স বার সি, কম্বাইন এক্স বার 38 টাকা। এবার মান লিখছি আমরা, এক্স বার 1 N1, এক্স বার 2 N2 ডিভাইড বাই N1 প্লাস N2। সূত্রটা লিখে নিলাম, মান বসাচ্ছি, এক্স বার সির মান 38 টাকা, এক্স বার 1 40 টাকা, N1 60 টাকা, 60 জন, প্লাস এক্স বার 2 দেওয়া নেই, এটা কিন্তু বের করবো। N2 দেওয়া আছে 40 জন, এই 40 জনের গড়ের মান দেওয়া নেই। N1 60, N2 40, বাস যার যার মান আছে সব বসিয়ে দিলাম, দিয়ে এখন ক্যালকুলেশন করলাম। তো ব্র্যাকেটের ভিতরে এক্স বার 2 এর সাথে যখন 40 গুণ করেছি তখন 40 এক্স বার 2 হয়েছে, আর 40 আর 60 গুণ করে 424, নিচেই যোগ করেছি 100, আর এদিকে 38, 3800 আর 2400 প্লাস 40 এক্স বার 2। এখন 2400 আর 3800 এই দুইটা আমরা এই পাশে নিয়ে মাইনাস করে দেখলাম 1400 হয়, 1400 সমান 40 এক্স বার 2। তাহলে সাইড চেঞ্জ করলাম, এক্স বার 2 সমান সমান 40 দিয়ে ভাগ করলাম, ভাগ করে 35 পেয়েছি, তাহলে এক্স বার 2 কত হয়েছে 35। সুতরাং এক্স বার 2 এর মান হলো 35 ফলাফল। তাহলে এই যে 40 জন কাজ করে ইভিনিং শিফটে, তাদের গড় বেতনের পরিমাণ 35 টাকা। কি বুঝতে পারছেন কম্বাইনটা? আরেকটা দেখাই, the mean height of 25 male workers in the factory 61 inch 1 centimeter। 25 জন মেল আছে, তাদের উচ্চতা, পুরুষের উচ্চতা কত 61 সেন্টিমিটার, and the mean height of
35 ফিমেল ওয়ার্কার্স, মহিলা ওয়ার্কার আছে 35 জন, তাদের গড় উচ্চতা ইন দ্য সেম ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে 58 সেন্টিমিটার। তাহলে মহিলাদের গড় উচ্চতা 58 আর পুরুষদের গড় উচ্চতা হচ্ছে 61 সেন্টিমিটার। ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড মিন, কম্বাইন্ড মিন বের করেন। হাইট অফ 60 ওয়ার্কার্স অফ ফ্যাক্টরি, তাহলে 35 জন আর 25 জন যোগ করলে হয় 60 জন। যোগ আমাদের বের করতে বলেছে কম্বাইন্ড মিন, তাহলে কম্বাইন্ডটা হট রেখে আর সবার মান বহা দিচ্ছি। প্রথমে N1 25 জন, N2 35 জন, x বার 1 61 সেন্টিমিটার, x বার 2 58 সেন্টিমিটার। এবার আমরা কম্বাইন্ডের মান বের করব, সূত্রটা লিখলাম x বার 1 N1, x বার 2 N2, আর নিচে N1 প্লাস N2 থাকবেই। বাস, ওকে। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি 59.25। কে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আর তো অনেক বড় হয়ে গেছে ভিডিও, এরপরে আবার তো আপলোড হবে না। আজকে ভিডিওটা হয়তো হোয়াটসঅ্যাপে নেবে কিনা জানি না। আচ্ছা যাই হোক, তাহলে এরপরে আপনারা যে কটা অ্যারিথমেটিক মিন মিডিয়ান আছে এই ফরম্যাটে, এটা একটু দেখেন, ওখানে পিডিএফ দেওয়া আছে। স্যার পিডিএফটা আমি আশা করব অনলাইনে দেওয়া হবে, কেউ টাইম দিতে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে, সবাই দিয়ে দেবে, টেনশন নেই, ওরা যাদের কাছে আছে দিয়ে দেবে। আগামী দিন আমরা 3 নম্বর ফরম্যাট করবো ইনশাল্লাহ। ডিজাইনের কাছে ইমেইল দিলে ও দিয়ে দিচ্ছে, সমস্যা নেই।